বুধবার থেকে শিথিল হচ্ছে বিধিনিষেধ, খুলবে দোকানপাট, চলবে গণপরিবহন। করোনায় আর্থিক সংকটে ৭৯% পরিবার, খাদ্য ব্যয় কমিয়েছে ৮০% মানুষ, নাগরিক প্ল্যাটফর্মের গবেষণা। কোম্পানি নিবন্ধন খরচের অর্ধেকে যায় দালালদের হাতে, ৬৭% প্রতিষ্ঠান সাহায্য নেয় তৃতীয় পক্ষের। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছে আমি ইশরাত সুমা। শুনছিলেন শিরোনাম, জানাবো বিস্তারিত সংবাদ। বুধবার থেকে শিথিল হচ্ছে লকডাউনের বিধিনিষেধ। বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে জানানো হয়েছে ১১ আগস্ট থেকে সরকারি বেসরকারি সব অফিস খোলা হবে, তবে নিশ্চিত করতে হবে স্বাস্থ্যবিধি। জানানো হয়েছে সড়ক, রেল, নৌপথে সব গণপরিবহন চালু হবে। এছাড়া হোটেল, রেস্তোরাঁ খোলা থাকবে সকাল ৮টা থেকে রাত ১০টা। শপিং মল, দোকানপাট চলবে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। কয়েক দফা লকডাউন বাড়িয়ে ১০ আগস্ট পর্যন্ত বাড়ায় মন্ত্রিপরিষদ বিভাগ। তবে এরই মধ্যে রাজধানীতে বেড়েছে মানুষ ও যান চলাচল। করোনায় দেশে ৭৯% পরিবার আর্থিক সংকটে, ৮০% খাদ্য ব্যয় কমিয়েছে। তারপরও খাদ্য মূল্যস্ফীতিকে দুশ্চিন্তার বিষয় বলছেন এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে আজ কথা জানান সংগঠনের আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য। বাজেটে পিছিয়ে পড়া মানুষের জন্য কোনো সুষ্ঠু পরিকল্পনা নেই বলে মনে করেন সুলতানা কামাল। করোনা মহামারীর কারণে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হওয়ায় কমেছে মানুষের আয়, এতে বেড়েছে দারিদ্র্যের হার। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের গবেষণায় বলা হয়, শিল্প প্রতিষ্ঠানে মজুরি ৬% থেকে কমে ৫.৫% দাঁড়িয়েছে। আর্থিক সংকটে ৪৭% মানুষ আমিষ খাওয়া কমিয়ে দিয়েছে। অপরদিকে বছরের ব্যবধানে খাদ্যমূল্যস্ফীতি ৫.৪১% থেকে বেড়ে দাঁড়িয়েছে ৬% বেশি। এতে পিছিয়ে পড়া মানুষের ওপর চাপ বাড়বে। ২১-২২ অর্থ বছরে আমাদের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পরিস্থিতি আরো বেশি দুর্যোগপূর্ণ হওয়ার সংখ্যা আমরা দেখছি। ওনাদেরকে সরকার জানার পরেও করা হয় না, কারণ ওনাদের কোনো সংগঠিত শক্তি নাই। করোনা টিকার ক্ষেত্রেও পিছিয়ে পড়া মানুষগুলো অবহেলিত। টিকা সরবরাহের ঘাটতি কমাতে জিডিপির ০.৫% ব্যয়ের পরামর্শ নাগরিক প্ল্যাটফর্মের। ৫৫% থেকে আমার এই মুহূর্তে লাইনে যেটা আছে এটা ১৪%, আর আমি যেটুকু এখন এই মুহূর্তে করতে চাচ্ছি সেটাও হলো ৩৫%। সেখানেও কিন্তু ২০%-এর উপরে ঘাটতি রয়ে গেছে। করোনা পরিস্থিতিতে বাজেটে প্রয়োজনীয় খাতগুলোতে অগ্রাধিকার দেওয়া হয়নি। এতে সাধারণ ও দরিদ্রদের বিবেচনায় আনা হয়নি বলেও মনে করেন বিশ্লেষকরা। জিডিপি বৃদ্ধির যে হার আমরা দেখাচ্ছি, আমাদের পার ক্যাপিটা ইনকামের যে হার দেখাচ্ছি, সেই তুলনায় এই ১৫০০ টাকা দিয়ে আমরা যদি বলি যে আমরা তাদেরকে দেখছি, আমি মনে করি যে সেটা আসলে তাদের প্রতি কোনো সুবিচার করা হলো না। করোনায় দরিদ্র ও পিছিয়ে পড়াদের ঘুরে দাঁড়াতে সঠিক আর্থিক প্রণোদনা ও খাদ্য সহায়তার উপর জোর দেন বিশ্লেষকরা। কর্মসংস্থান বাড়াতে মুদ্রানীতিতে পরিবর্তন আনা প্রয়োজন বলেও মনে করেন তারা। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোম্পানি নিবন্ধনে ব্যয় হওয়া অর্থের অর্ধেকই যাচ্ছে দালালদের হাতে। এছাড়া নিবন্ধনে ৮৯% এবং ট্রেড লাইসেন্স করতে ৬৭% কোম্পানি দ্বারস্থ হচ্ছে তৃতীয় পক্ষের কাছে। এতে সময় বেশি লাগার পাশাপাশি নিবন্ধনে যোগ হচ্ছে বাড়তি খরচ। রোববার বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্টের এক আলোচনায় এসব বিষয় উঠে আসে। বিশ্বব্যাংকের তথ্যমতে ব্যবসা শুরু করতে সহজে বিদ্যুৎ এবং ঋণপ্রাপ্তি সহ সম্পত্তি নিবন্ধন প্রক্রিয়ায় কিছুটা সংস্কার হওয়ায় ২০২০ সালে ব্যবসায় উন্নয়ন সূচকের অবস্থানের কিছুটা উন্নতি হয়। তবে নানাবিধ সমস্যা রয়ে যাওয়ায় ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান এবং পাকিস্তানের চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশ। কোম্পানি নিবন্ধন প্রক্রিয়া নিয়ে করা জরিপ নিয়ে এক আলোচনার আয়োজন করে বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট বিল্ড, যেখানে উঠে আসে কোম্পানি নিবন্ধনকারী প্রতিষ্ঠান আরজিএসসিতে একটি প্রতিষ্ঠান নিবন্ধন করতে মোট খরচ হয় ২৩,৫৫৭ টাকা, যার মধ্যে ১১,০০০ টাকা যায় দালালদের হাতে।
ছোট ব্যবসায়ীদের জন্য it's maybe costly, but it's very minimal. But when I see that 40% of the cost goes off unofficially, ওই পার্সেন্টাইলটা যখন আমি ক্যালকুলেট করি তখন কিন্তু that's when I feel that okay, the cost of doing business is very high. আলোচনায় বাণিজ্য সচিব এবং মন্ত্রী বলেন, সরকার সংস্কার করছে, সামনে আরও করা হবে। এজন্য আরজিএসসি সহ সংশ্লিষ্ট সবাইকে কার্যকর ভূমিকা রাখতে হবে। We always talk about automation and all these things. I think last few years ব্যবসায় উন্নয়ন সূচকে ভালো করতে হলে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। আমি আরজেএসসি কে অনুরোধ করব তারা যাতে কার্যকর উদ্যোগ গ্রহণ করে, যাতে অটোমেশনের সুফল সব উদ্যোক্তা গ্রহণ করতে পারে। and also in practice and suggested some improvements. এই জরিপটিতে কোম্পানির নিবন্ধনের খরচের বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে। এছাড়া প্রশাসনিক জটিলতা এবং খরচ কমাতে পরামর্শ দেওয়া হয়েছে। সংস্কারের প্রয়োজন আছে, যার জন্য সরকারি বেসরকারি খাতের সংমিশ্রণ প্রয়োজন। বিল্ডের গবেষণা বলছে, কোম্পানি নিবন্ধনের ক্ষেত্রে পুরোপুরি অটোমেশনের প্রয়োজন। পাশাপাশি ওয়ান স্টপ সেবাও নিশ্চিতের পরামর্শ সংস্থাটির। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সদ্য বিদায়ী অর্থ বছরে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে $710 কোটি ঋণ সহায়তা পেয়েছে বাংলাদেশ, স্থানীয় মুদ্রায় যার পরিমাণ 60,350 কোটি টাকা। এই বিদেশি সহায়তা করোনার মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ বিদেশি ঋণ। এর আগে 2019-20 অর্থ বছরে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি বিদেশি ঋণ এসেছে। ওই বছর $738 কোটি ঋণ পাওয়া গিয়েছিল বাংলাদেশি মুদ্রায়, যার পরিমাণ ছিল 62,730 কোটি টাকা। করোনার এ সময়ে বাংলাদেশকে ঋণ দিতে এগিয়ে এসেছে বিশ্বব্যাংক, এডিবি, এশিয়ান অবকাঠামো বিনিয়োগ ব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল সহ বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা। এর মধ্যে সবচেয়ে বেশি ঋণ পাওয়া গেছে বিশ্বব্যাংকের কাছ থেকে। সংস্থাটি 270 কোটি মার্কিন ডলার ছাড় করেছে। দেড় বছর পর বিদেশি নাগরিকদের ওমরাহ পালনের অনুমতি দিল সৌদি আরব। কাল থেকে শুরু হচ্ছে আবেদন, তবে করোনার টিকা নেয়ারাই করতে পারবেন আবেদন। সেই সাথে সৌদি আরবে প্রবেশের পর থাকতে হবে কোয়ারেন্টিনে। করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন বিদেশিদের ওমরা পালনের অনুমতি দেয়নি সৌদি আরব, এমনকি হজের সময়ও মেলেনি অনুমতি। এবার সেই নিষেধাজ্ঞা তুলে নিল সৌদি আরব। 9 আগস্ট থেকে আবার সৌদি আরবের বাইরের দেশের বাসিন্দারা ওমরা পালনের আবেদন করতে পারবেন বলে জানিয়েছে দেশটির হজ এবং ওমরা বিষয়ক মন্ত্রণালয়। রোববার এক বিবৃতিতে জানানো হয়, প্রতি মাসে 20 লাখ মানুষ ওমরা পালনের সুযোগ পাবেন। এর আগে এই সংখ্যা ছিল 60,000। করোনা সংক্রমণ রোধে হজ যাত্রীদের বহনকারী বাসের আসন সংখ্যা সীমিত করা হয়েছে। মানতে হবে স্বাস্থ্যবিধি। মক্কা শরীফ জীবাণুমুক্ত করতে কাজ করবেন 4,000-এর বেশি কর্মী। করোনা সংক্রমণ শুরুর পর ওমরা আয়োজন স্থগিত করে সৌদি আরব। গত বছর অক্টোবরে কেবল সৌদি আরবে বসবাসরতদের জন্য ওমরা পালনের অনুমতি দেয়া হয়। গত বছরের মতো এবছরও সীমিত পরিসরে হয়েছে হজ। সৌদি আরবে বসবাস করা ব্যক্তিরা টিকা সার্টিফিকেট দেখিয়ে হজ পালনের সুযোগ পেয়েছেন। সৌদি আরবে করোনায় আক্রান্ত সংখ্যা ছাড়িয়েছে 5,32,000 আর মৃত্যু 8,000-এর বেশি। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ব্যাংকের সাথে শেয়ার বাজারের লেনদেনের সময়সীমাও বাড়ানো হয়েছে। নতুন সময়সীমা অনুযায়ী আগামী 9 ও 10 আগস্ট সকাল 10টা থেকে দুপুর 2টা 30 পর্যন্ত পুঁজিবাজারে লেনদেন চলবে। এর মাধ্যমে শেয়ার বাজার আবারও 4.5 ঘন্টার পূর্ণাঙ্গ লেনদেনে ফিরে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংক 9 ও 10 আগস্ট সকাল 10টা থেকে বিকেল 3টা পর্যন্ত ব্যাংক লেনদেনের সময়সীমা নির্ধারণ করে দেয়। এর প্রেক্ষিতে পুঁজিবাজারের লেনদেন 2টা 30 পর্যন্ত চলবে। করোনা সংক্রমণ প্রতিরোধে চলমান বিধিনিষেধের মধ্যে সীমিত পরিসরে পুঁজিবাজারের লেনদেনের সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। সুপারশপ স্বপ্নের ডিজিটাল সিস্টেম থেকে ভাউচার হ্যাক করা চক্রের 2 সদস্যকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ক্রাইম ইউনিট। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ইউনিটের প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান জানান, 18 লাখ টাকার ভাউচার হ্যাক করেছিল তারা। তিনি বলেন, অস্ট্রেলিয়ার একটি সহ 3টি ওয়েবসাইট হ্যাক করেছে চক্রটি। আটককৃতদের মধ্যে সিভিল ইঞ্জিনিয়ার নাসিমুলকে গ্রেপ্তার করা হয়েছে গাইবান্ধা থেকে, আর গ্রাফিক্স ডিজাইনার রাশেদ আটক হন ঢাকা থেকে। তারা ক্রিপ্টোকারেন্সি লেনদেন করত বলে অভিযোগ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের কাছে মোবাইল ফোন, ল্যাপটপ, নগদ টাকা ও ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে।
এই বিষয়টি আমাদের সাইবার ইনভেস্টিগেশন টিমকে তারা জানালে আমাদের এই টিমের চৌকস সদস্যরা সেটা নিয়ে কাজ শুরু করে এবং দেখতে পায় এটা অত্যন্ত একটি দুঃসাধ্য কাজ এবং তাদের জন্য একটি চ্যালেঞ্জিং কাজ ছিল। তারা সেই চ্যালেঞ্জকে গ্রহণ করে এবং এই চ্যালেঞ্জ নিয়ে তারা এই অপরাধীদের শনাক্তকরণের জন্য কাজ শুরু করে। ভারতের কলকাতা থেকে বাংলাদেশের সবচেয়ে কাছের স্থলবন্দর সাতক্ষীরার ভোমরা, কিন্তু দুর্বল সড়ক যোগাযোগ ও অন্যান্য সমস্যায় অনেকটাই অব্যবহৃত থেকে যাচ্ছে বন্দরটি। মোট 72টি পণ্য আমদানির কথা থাকলেও মাত্র 32টি পণ্য আসে ভোমরা দিয়ে, বলছেন ব্যবসায়ীরা। তবে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে শিগগিরই বিভিন্ন অবকাঠামো উন্নয়নের কাজ হাতে নেওয়া হবে। 1996 সালের 15ই এপ্রিল যাত্রা শুরু হয় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের। 2013 সালে অয়েল হাউস নির্মাণের পর পূর্ণাঙ্গ স্থলবন্দরের মর্যাদা পায় এটি। দেশের আমদানির একটি বড় অংশ আসে ভারত থেকে। বেনাপোল সহ বিভিন্ন স্থলবন্দর দিয়ে ভারত থেকে পণ্য আসলেও কলকাতার সবথেকে কাছে অবস্থিত সাতক্ষীরার ভোমরা। দূরত্ব মাত্র 75 কিলোমিটার, কিন্তু দুর্বল সড়ক যোগাযোগ ও অবকাঠামোর সমস্যায় পিছিয়ে আছে সম্ভাবনাময় এই বন্দর। ব্যবসায়ীরা বলছেন বন্দর দিয়ে 72 ধরনের মালামাল আমদানির সুযোগ থাকলেও আসছে মাত্র 32টি পণ্য। সাতক্ষীরা থেকে ভোমরা পর্যন্ত 12 কিলোমিটার সড়কের বেহাল দশা হয় পণ্য আনা নেয়ায় পড়তে হয় ভোগান্তিতে। বন্দরে পর্যাপ্ত স্থান না থাকায় সৃষ্টি হয় ট্রাকের দীর্ঘ জট। পচনশীল পণ্য, ফল অন্য বন্দরে সরকারের নীতির বাইরে থেকে একটু ছাড় পাওয়া যায়, এখানে তাও পাওয়া যায় না। এই বন্দরে 2 বার লেবার বিল, পার্কিং বিল দেওয়া লাগে। কোনো বাংলাদেশের ট্রাক টার্মিনাল নাই। এই ট্রাক 500 থেকে 800 ট্রাক কোথায় দাঁড়াবে? এটি দাঁড়ানোর কোনো জায়গা নাই, যানজট সৃষ্টি হয়। এই যানজটের জন্য নিরসনের কোনো ট্রাফিক ব্যবস্থা আমাদের নাই। শিগগিরই অবকাঠামো উন্নয়নে কাজ শুরু হবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। এখন করোনা কালে তো আরো ওই চাহিদা কম, প্রোডাকশন কম, আরো কমে গেছে। কি বলে যে রেভিনিউ লাস্ট 2 মাসে তো অনেক কম। সারা বছর একটা ফ্লো ছিল, মে জুন মাসে গিয়ে করোনার যে লকডাউন শুরু হয়ে তখন থেকে আবার কমে গেছে। গত অর্থ বছরে ভোমরা বন্দরের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছিল 1121 কোটি টাকা, তবে আয় হয়েছে মাত্র 760 কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। মেয়াদোত্তীর্ণ হলেও তিস্তা রেল সেতুতে ঝুঁকি নিয়ে চলছে ট্রেন। 100 বছর মেয়াদ ধরে ব্রিটিশ আমলে সেতুটি নির্মাণ হয়, কিন্তু মেয়াদ শেষের 21 বছরেও মুখ দেখেনি সংস্কারে। তবে মেরামত করে সেতুটি এখনও চালু রাখা সম্ভব বলে মনে করছে রেল কর্তৃপক্ষ। 1899 থেকে 1900 সালে নির্মাণ হয় দেশের দ্বিতীয় বৃহত্তম তিস্তা রেল সেতু। এর উত্তর পাশে লালমনিরহাট ও কুড়িগ্রাম এবং দক্ষিণে রংপুরের কাউনিয়া। এই সেতুর মেয়াদকাল ধরা হয়েছিল 100 বছর। মেয়াদ উত্তীর্ণ হলেও জোড়াতালি দিয়ে সচল রাখা হয়েছে সেতুটি। পচে নষ্ট হয়েছে বেশিরভাগ কাঠের স্লিপার। এই অবস্থায় ঝুঁকি নিয়েই চলাচল করছে ট্রেন। অনেক ভাঙাচুরিয়া, অনেক নষ্ট। এটা মেরামত করার জন্য সরকারকে অতি তাড়াতাড়ি গুরুত্ব দেওয়া দরকার। স্লিপার উঠে গেছে, এখানে লোহার যে খিলগুলো বাটনগুলো ছিল উঠে গেছে। তো এটা যদি দ্রুত মেরামত করা না হয় তাহলে হয়তো বা দেখা যাবে যে কোনো মারাত্মক দুর্ঘটনা হবে। গুরুত্বপূর্ণ সেতুটি দ্রুত মেরামতের চেষ্টা চলছে বলে জানিয়েছে প্রশাসন। এটি আমাদের গোচরে আসলে এটি গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ করা হবে এবং খুব দ্রুত যেন এই সেতুটি আরও উপযোগী হয় বা উপযোগী করার ব্যবস্থা করা হয় সে ব্যবস্থা নেওয়া হবে। মেয়াদ শেষ হলেও সেতুটিকে এখনও ঝুঁকিপূর্ণ মনে করছে না রেল কর্তৃপক্ষ। নষ্ট স্লিপার মেরামত করে চালু রাখা সম্ভব বলেও মনে করেন তারা। এগুলো লাইভ উত্তীর্ণ হলেও এটা যেহেতু স্টিল স্ট্রাকচারের জিনিস আর আমরা এটা মনিটরিং সুপারভিশনে রাখছি, 2-1টা স্লিপার 2-1টা ফিটিংসের ঘাটতি কমতে থাকতেই পারে, কিন্তু ইট ইজ উইদিন আওয়ার টলারেবল লিমিট। আমাদের একটা প্রজেক্ট আছে সামনে, যখন মিটারকে ডুয়েলকে উন্নীত করবে তখন ডেফিনেটলি এই ব্রিজ আসতে হবে না। তিস্তা সেতু দিয়ে দিনে 2টি আন্তনগর সহ 20টি ট্রেন চলাচল করে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনা মহামারীর কারণে পর্যটন খাতে বড় ধরনের ক্ষতির মুখে লন্ডন। বিদেশি পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা চলমান থাকলে রাজস্ব হারাবে 1100 কোটি ইউরো। সম্প্রতি দ্য সেন্টার ফর ইকোনমিক অ্যান্ড বিজনেস রিসার্চের এক গবেষণায় উঠে এসেছে এ তথ্য।
গবেষণার তথ্য অনুযায়ী ভ্রমণে চলমান কঠোর বিধিনিষেধের কারণে লন্ডন 700 কোটি ইউরো হারিয়েছে, যা করোনা মহামারীতে গত 6 মাসের ব্যয়ের সমান। পর্যটন সংস্থার হিসেবে 2019 সালের তুলনায় 2020 সালে যুক্তরাজ্যে বিদেশি পর্যটকের সংখ্যা কমেছে 80%। সিইবিআর এর গবেষণা অনুযায়ী বিদেশি পর্যটকদের জন্য করোনা সংক্রান্ত বিধিনিষেধ অনেক কঠিন ও জটিল। করোনা মহামারীর দ্বিতীয় ধাক্কায় জুলাই মাসে রপ্তানি প্রবৃদ্ধি কমেছে চীনে। এতে করে অর্থ বছরের দ্বিতীয়ার্ধে অর্থনীতি পুনরুদ্ধার নতুন করে চাপের মুখে পড়বে বলে আশঙ্কা দেশটির অর্থনীতিবিদদের। শনিবার চীনের কাস্টমস থেকে জানানো হয়, জুলাই মাসে দেশটিতে রপ্তানি বেড়েছে 19.3 এবং আমদানি বেড়েছে 28%। ফলে বাণিজ্য ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে $56 বিলিয়ন বেশি। যদিও অর্থনীতিবিদেরা পূর্বাভাস দিয়েছিলেন রপ্তানি বাড়বে 20 এবং আমদানি বাড়বে 33 মতো। বিশ্বব্যাপী পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বিগত মাসগুলোতে চীনের রপ্তানি বাড়লেও সম্প্রতি বিশ্বব্যাপী করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় আবারও রপ্তানি কমেছে দেশটিতে। এছাড়া চীনের কিছু রাজ্যে প্রাকৃতিক দুর্যোগের কারণেও ব্যাহত হচ্ছে উৎপাদন ও বাণিজ্য। দু 2021-22 অর্থ বছরে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার 9.5%। জিডিপি প্রবৃদ্ধি নিয়ে এই পূর্বাভাস দিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এছাড়া মহামারীর কারণে রেপো ও রিভার্স রেপো হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। কোভিড সংকটে ভারতের অর্থনীতি গত অর্থ বছরে সংকুচিত হয়। এই পরিস্থিতিতে বাজারে নগদ যোগান এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে আনতে গত বছর রেপো ও রিভার্স রেপো হার কমানোর সিদ্ধান্ত নিয়েছিল শীর্ষ ব্যাংক। এরপর থেকে এ নিয়ে টানা 7 বার অপরিবর্তিত রাখা হলো রেপো ও রিভার্স রেপো হার। এদিকে করোনা পরবর্তী পরিস্থিতিতে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে পূর্বাভাস পরিবর্তন করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। 4 মাস আগে 2021-22 অর্থ বছরের জন্য 12.5% প্রবৃদ্ধির পূর্বাভাস দেয়া হলেও সংস্থার আর্থিক নীতি সংক্রান্ত কমিটির বৈঠকে তা কমিয়ে 9.5% হবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। জুলাইতে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে যোগ হয়েছে প্রত্যাশার চেয়ে বেশি কর্মসংস্থান। গত মাসে 9,43,000 কর্মসংস্থান হয়েছে দেশটিতে। অবসর, আতিথেয়তা, শিক্ষা ও পরিষেবা খাতে কর্মসংস্থান হয়েছে সবচেয়ে বেশি। তবে কর্মসংস্থান পরিস্থিতি চলতি মাসে এতটা ভালো অবস্থায় নাও থাকতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা। করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ ছড়িয়ে পড়ায় নতুন করে আবার কিছু বিধিনিষেধ আরোপ হতে পারে বলে মনে করছেন তারা। জুলাই মাসে নিয়োগের ফলে বেকারত্বের হার 0.5% কমে 5.4% দাঁড়িয়েছে। এখন বেকার রয়েছেন 87 লাখ মানুষ, যা গত বছরের এপ্রিলের তুলনায় অনেক কম। ওই মাসে রেকর্ড সংখ্যক বেকার ছিল যুক্তরাষ্ট্রে। 2020 সালে ব্যাপক সংকোচনের পর চলতি বছরের প্রথম 3 মাসে মার্কিন অর্থনীতি প্রত্যাশার চেয়ে দ্রুত গতিতে ফিরে আসে। এ ছিল আজকের অর্থনীতি সারাদিন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।